আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কেমিস্ট্রির একটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে কেমিস্ট্রিতে যেটাই ব্যতিক্রম সেটাই খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরকমই একটা ব্যতিক্রম নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড বা SiCl4 পানিতে আর্দ্র বিশ্লেষিত হলেও আমাদের কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কেন। ঠিক আছে, এই বিষয়টা অনেকেই জানে না, এবং এই প্রশ্নটা তুমি দেখবা অনেকবারই বোর্ডে আসছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং ব্যতিক্রম যেহেতু অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের ক্লাসে মেইনলি আমরা এই বিষয়টাই দেখবো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের সিলিকন এবং কার্বন, দেখো একটা কি আছে, একটা হচ্ছে সিলিকন আর একটা কি কার্বন, এরপরে Cl4, এখানেও Cl4, সেম সেম, তাই না? জিনিসটা কি সেম সেম। দেখো মানে অ্যানায়নটা তোমার সেম, এখানে ক্যাটায়নটা কি ভিন্ন, একটা হচ্ছে সিলিকন একটা কি কার্বন। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে সিলিকন আর কার্বন এই দুইটার মধ্যে পার্থক্যটা করা। ঠিক আছে, পার্থক্য যদি আমরা করতে পারি তাহলে এই দুইটা মানে তোমার ভৌত অবস্থা যেটা মানে পানিতে আদৃশ্য হয় না কেন, বা ভৌত অবস্থা না বলে যদি বলি রাসায়নিক অবস্থা বা রাসায়নিক বিক্রিয়ার যেই হ্যাঁ এই যে সিস্টেমটা এটা পরিবর্তন কেন হয়, বা এই যে এটা মানে SiCl4 পানিতে আদৃশ্য মানে কি, মানে হচ্ছে SiCl4 এর সাথে যদি তুমি পানির সাথে বিক্রিয়া করাও তাহলে কি হবে, তাইলে বিক্রিয়া ঘটবে। আর তুমি যদি CCl4 এর সাথে পানি দাও তাহলে কি হবে, বিক্রিয়া ঘটবে না, মানে নো রিঅ্যাকশন হবে। তাহলে এই জিনিসটা কেন ঘটে, এটাই হচ্ছে মেইনলি আমাদের কোশ্চেন। ওকে, তো দেখো আমাদের প্রথমে যেটা দেখতে হবে, এখানে মেইনলি কয়েকটা কারণ আছে। প্রথম হচ্ছে তোমার সিলিকনের ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল, বুঝছো? সিলিকনের ফাঁকা ডি অরবিটাল, এই যে প্রথম কারণ হচ্ছে এটা। এই জন্যই হচ্ছে কি তোমার সিলিকন টেট্রাক্লোরাইড কি হয়, পানিতে আদৃশ্য হয়। আর কার্বনের কি নেই, কার্বনের ফাঁকা ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। ঠিক আছে, এই জন্য এটা হয় না। এরপরে আরো একটা কারণ হচ্ছে তোমার এই যে ফাঁকা ডি অরবিটাল যখন থাকে, হ্যাঁ, তখন কি করে তোমার পানি H2O এর তোমার এই যে অক্সিজেন যেটা H2O এর অক্সিজেনের কি তোমার এই যে লোন পেয়ার, যেগুলা লোন পেয়ার মানে হচ্ছে তোমার এই যে এটা কি বলে, আহ ভুল হতে গেছি। আচ্ছা, ওই যে মুক্ত জোড় ইলেকট্রন, লোন পেয়ার মানে কি মুক্ত জোড় ইলেকট্রন যেগুলা, হ্যাঁ, এইগুলা কি করে, এই লোন পেয়ার গুলা তোমার সিলিকনের ফাঁকা ডি অরবিটালের সাথে, হ্যাঁ, লোন পেয়ার কি করে সিলিকনের ফাঁকা ডি অরবিটালের সাথে, সিলিকন ফাঁকা ডি অরবিটালের সাথে কি করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এরকম এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, অরবিটাল কি করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এই একটা কারণ আছে, এই জন্য কি হয় এটা আদ্র বিশ্লেষিত হয়, আর কার্বন টেট্রাক্লোরাইড কি হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। এখন আমি জিনিসটা খুবই সুন্দরভাবে সামারি করছি, যারা বুঝো নাই প্রথম কথাগুলো সমস্যা নাই, এখন থেকে বোঝার চেষ্টা করো। ওকে, এখন থেকে বোঝার চেষ্টা করো, এখন পারবা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি সিলিকনের ইলেকট্রনবিন্যাস করে আর কার্বনের ইলেকট্রনবিন্যাস করি। সিলিকন কত 14, কার্বন কত 6। ঠিক আছে, এই দুটি ইলেকট্রনবিন্যাস করলে তুমি এমনিই পারবা। সিলিকন 14 না, 14 হলে আমি নিয়ন লিখলাম। ঠিক আছে, নিয়ন মানে কত লিখলাম, 10 লিখলাম। এরপর আর কি আছে বলো, 1s2 2s2 2p 6 লিখে ফেললাম। তাহলে এরপরে কি 3s2 3p কি হবে 2 হবে। ওকে, তাহলে 14 হইলো। এরপর কার্বন কি 1s2 2s2 2p কি হবে 2p2। যারা এটা বুঝতেছো না, দেখো এই জিনিসটা নিয়নের লেখার পর এটা বুঝতেছো না, তাদের জন্য আমি ইলেকট্রনবিন্যাসটা আবার করতেছি। দেখো নরমালি আমরা কি করি 1s2 2s2 2p6 লিখি না, এরপরে কি 3s2 3p কত হবে, এই যে 10টা 12টা আর আছে কয়টা, আর আছে 2টা, তাহলে এই যে 3p2 হবে। ঠিক আছে, তো দেখো এইটুকু মানে কি, এইটুকু মানে কি নিয়নের ইলেকট্রনবিন্যাস না, এই জন্য আমি এই যে এইটা জায়গায় কি লিখলাম, নিয়ন লিখলাম, এরপরে এতটুকু লিখলাম। দেখো এই যে নিয়ন, এরপরে 3s2 3p2। ঠিক আছে, তো ইলেকট্রনবিন্যাসটাকে সংক্ষেপ করার জন্য তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। ওকে, আর কার্বন ইলেকট্রনবিন্যাস তো আমরা জানি 1s2 2s2 2p2। আচ্ছা, এবার বুঝো। আচ্ছা, 3p2 মানে কি, 3p2 মানে হচ্ছে এটা হচ্ছে এর শেষ শক্তি স্তর। এখন বুঝো শেষ শক্তি স্তরে 3d, এটা কি পসিবল 3d? হ্যাঁ পসিবল, ডি তো শুরু হয় 3 থেকে, তাই না? 3d কিন্তু পসিবল, আমরা আবহাওয়া নীতি অনুযায়ী জানি যে 3d কি পসিবল। কিন্তু এখানে কার্বনের ক্ষেত্রে তোমার 2d কি পসিবল, কারণ কার্বনের শেষ শক্তি স্তরে কত আছে, 2 আছে। এখন 2d কি পসিবল হয় বলো তো, 2d কিন্তু পসিবল হয় না, কারণ ডি শুরু হয় 3 থেকে, তাহলে 3d পসিবল। এই যে এখানে 3 নাম্বার শক্তি স্তর আছে, তার মানে সিলিকনের কি আছে, সিলিকনের 3d আছে, 3d আছে, তবে এখানে কি নাই, কোনো ইলেকট্রন নাই, জিরো ইলেকট্রন। মানে কি এই যে জিরো ইলেকট্রন যখন থাকবে এই জিনিসটার বলে ফাঁকা ডি অরবিটাল। কি বলে, ফাঁকা ডি অরবিটাল, মানে যেখানে কি নেই, কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রনের কোনো কি নেই, বসবাস নেই, সেটাই কি ফাঁকা, সেটাই কি ফাঁকা। আর যেহেতু ডি অরবিটাল, এর জন্য কি এটারে বলে ফাঁকা ডি অরবিটাল। এখন তোমার কার্বনের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, কারণ কি কার্বনের 2 হচ্ছে শেষ শক্তি স্তর, 2 কি শেষ শক্তি স্তর, 2d কি পসিবল, 2d পসিবল নয়, জন্য ফাঁকা ডি অরবিটালও তাই নাই, কার্বনের নাই।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা বুঝলাম যে সিলিকনের কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই। এখন ঘটনা কি হয় বুঝো, যখন সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকে তখন কি হয়, এই যে পানির আমার যে লোন পেয়ার যেগুলা, আমি যদি সিলিকন টেট্রাক্লোরাইড এটাকে গাঠনিক আকার লিখি, দেখ সিলিকনটা মাঝখানে থাকবে কয়টা, 4টা ক্লোরিন না, এই 4টা ক্লোরিন এভাবে থাকবে, চারদিকে 4টা ক্লোরিন, চারদিকে কয়টা ক্লোরিন, 4টা ক্লোরিন। ওকে, এবার এটার সাথে যদি তুমি যখন পানি অ্যাড করবা, পানি H2O, পানিটাকেও আমি গাঠনিক আকার লিখি, এই যে একটা অক্সিজেন, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, ঠিক আছে। তো পানির কয়টা লোন পেয়ার থাকে, 2টা লোন পেয়ার থাকে, ঠিক আছে। পানির কয়টা লোন পেয়ার, 2টা লোন পেয়ার থাকে। এই 2টা লোন পেয়ার কি করে জানো, এই সিলিকনের সাথে তোমার যে সন্নিবেশ সমযোজী বন্ধন, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে এটাকে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আর এই যে ক্লোরিনেও কি থাকে, 2টা করে লোন পেয়ার থাকে, এটা তোমরা জানো নিশ্চয়ই। ক্লোরিনে কয়টা করে, 2টা করে কিন্তু লোন পেয়ার থাকে, ঠিক আছে। এই যে ক্লোরিনে কি থাকে, 2টা করে লোন পেয়ার থাকে। তো এই ক্লোরিনের লোন পেয়ার যেটা, এই ক্লোরিনের লোন পেয়ারটা হাইড্রোজেনের সাথে কি করে, সে শেয়ার করে। এখানে অক্সিজেন কি করে, সিলিকনের সাথে শেয়ার করে, আর ক্লোরিন কি করে, হাইড্রোজেনের সাথে শেয়ার করে, একটা হাইড্রোজেনের সাথে কি করে, শেয়ার করে। তখন ঘটনা কি হয় দেখো, তখন এই যে ক্লোরিনটা কি হয়, ক্লোরিনটা উঠে গিয়ে তোমার এই যে ওএইচ আছে না, ওএইচটা ক্লোরিনের জায়গায় কি হয়, প্রতিস্থাপিত হয়। তাহলে ঘটনা কি ঘটবে এখানে, এরপরে তোমার এই যে সিলিকনটা মাঝখানে থাকবে, এখানে ক্লোরিনটার জায়গায় কি বসবে, এখানে ক্লোরিনটার জায়গায় এই যে ওএইচটা ঢুকে যাবে, এই ওএইচটা কি হবে, এই ওএইচটা ক্লোরিনটার জায়গায় ঢুকে যাবে, ঠিক আছে। আর এখানে কি থাকবে, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, মোট কি 8 বাকি 3টা ক্লোরিন যেমন সেমনে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা হাইড্রোজেন রয়ে গেছে না, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কি করবে, এই যে ক্লোরিনটা, এই যে ওএইচটা ঢুকে ক্লোরিন যেটাকে কি করছে, বের করে দিছে না, বের করে দিছে। এই বের করা ক্লোরিনটা কি করবে, এই বের করা ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে মিলে HCl গঠন করবে, কি করবে, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে, গঠন করবে। ওকে, আচ্ছা, তাহলে ঘটনা কি হয় দেখো, তাহলে কি হলো এখানে, জিনিসটা আবারও বলছি দেখো, অক্সিজেনের লোন পেয়ার কি করলো, সিলিকনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো। একইভাবে ক্লোরিনের লোন পেয়ার 2টা কি করলো, হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো। ফলে কি হলো, এই ক্লোরিনের জায়গায় এই OH টা কি হলো, বসে গেল, এবং ক্লোরিনটা বের হয়ে H এর সাথে হাইড্রোজেনের সাথে মিলে HCl গঠন করলো, ঠিক আছে। এভাবে জিনিসটা হইলো। এরপরে তো দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা মোট 4 ধাপে হয়, বুঝছো। এরপরে যদি পানির আরেকটা কি আসে, আরেকটা তোমার অণু আসে, তাহলে কি হবে দেখো, এই যে সিলিকন, এরপরে দেখো OH আছে এখানে, এবার এই যে ক্লোরিন একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, উৎপন্ন যৌগটার সাথে যদি তুমি কি করো, আবার পানির লোন পেয়ার দাও, দেখো আবার কি করলাম, আমি পানির লোন পেয়ার দিলাম, মানে পানি দিলাম আর কি, পানির আরেকটা অণু দিলাম, ধরো আরেকটা অণু আসলো, আরেকটা অণু আসলে কি হবে, আবার এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, এখানে কি করবে, এখানে এই ক্লোরিনটা, এবার এই ক্লোরিনটা কি করবে, এই ক্লোরিনটা এবার এই হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, ফলে কি হবে, এই ওএইচটা, এই ওএইচটা এবার কি হবে, আবার এই ওএইচটা, সরি দাঁড়াও একটু ওয়েট, এই ওএইচটা কি করবে, এই ওএইচটা তোমার ক্লোরিনের জায়গায় প্রতিস্থাপিত হয়ে যাবে আগের মতো। হইলে কি হবে, এখানে সিলিকন মাঝখানে থাকবে, এখানে OH ছিল, এই যে এখানে এই যে ক্লোরিনটা বের হয়ে যাবে, বের হয়ে এই OH টা কি হবে, ক্লোরিনের জায়গায় চলে আসবে। তাহলে এখানে কি হবে, আরেকটা OH হবে, আর বাকি থাকলো কি, একটা ক্লোরিন, একটা ক্লোরিন, 2টা ক্লোরিন। আর এখানে কি হবে দেখো তো, এখানে এই যে একটা হাইড্রোজেন আর যে ক্লোরিনটা বের হয়েছে সেটা মিলে কি হবে, HCl হবে। আগে থেকে একটা HCl ছিল, এখন আরেকটা HCl, তাহলে কি হবে, 2HCl হবে। কথা কি বুঝছো। এরকম ভাবে এই বিক্রিয়াটা 4 বার হবে, কয়বার, 4 বার, এখানে একবার, এখানে একবার, আরো 2 বার হবে, বুঝছো। তো আরো 2 বার হলে কি হবে, এই যে ক্লোরিনের জায়গায় আরেকটা OH ঢুকবে, এই ক্লোরিন জায়গায় কি আরেকটা OH ঢুকবে, কথা কি বুঝছো, এটা জায়গায় OH, এটা জায়গায় OH, আলটিমেট সিলিকন কি হবে, টেট্রা হাইড্রোক্সাইড হবে, কথা বুঝছো, সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হবে। মানে হচ্ছে বিক্রিয়াটা এরকম, আমি যদি তোমাকে বিক্রিয়াটা আণবিক স্ট্রাকচার দেখাই, এটা হচ্ছে গাঠনিক স্ট্রাকচার, ঠিক আছে, বা এটা হচ্ছে মেকানিজম, যেটা মেকানিজম দেখা যাবে। এখন যদি আমি তোমার নরমালি বিক্রিয়াটা দেখাই, তাহলে দেখো জিনিসটা হবে এরকম, তুমি সিলিকন কি করলা, টেট্রাক্লোরাইড নিলা, প্লাস কি নিবা, পানি নিলা, পানি দিলে কি হবে, এই সিলিকনের সাথে কি হবে, OH যাবে, তাহলে সিলিকন হাইড্রোক্সাইড হবে এখানে, বা টেট্রা হাইড্রোক্সাইড। এরপরে কি হবে, এই হাইড্রোজেন একটা কি হবে, Cl এর সাথে মিলে HCl হবে। এখন যদি তুমি সমতা করো, তাহলে কি হবে, এখানে তোমাকে একটা চাপ দিতে হবে, এখানে একটা চাপ দিতে হবে, বুঝছো। মানে আলটিমেট তুমি 4 অণু পানি দিলে কি হবে, 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, এবং কি হবে, এই যে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হবে। মানে হচ্ছে OH কয়টা ঢুকবে, 4টা ঢুকবে, 4 বার পানি দিবা, 4 বার কি হবে, OH ঢুকবে, আলটিমেট সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড তখন উৎপন্ন হবে। কথা কি বুঝছো, কথা বুঝছো। এভাবেই কিন্তু এই বিক্রিয়াটা হয়, ফলে কি হয়, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। এবার আসো কার্বন টেট্রাক্লোরাইড কেন হয় না, এটা বুঝো। কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এটা কেন হয় না, এটা বুঝতে হবে। এর একটা কারণ আমি অলরেডি বলে ফেলছি, কারণ কি, কার্বন 6 কি 1s2 2s2 2p কি
2। ওকে, তাহলে 2p2 যখন হয় আমরা জানি যে কি 2d পসিবল না, 2d কি পসিবল না, 2d পসিবল না। 2d যেহেতু পসিবল না, এটা শেষ হচ্ছে 2, ঠিক আছে। 2d যেহেতু পসিবল না, তার মানে কি কার্বনে কি নাই, কার্বন এ লিখবে এভাবে, কার্বন এ ফাঁকা ফাঁকা d অরবিটাল নেই, d অরবিটাল কি নেই। ফলে কি হয়, ফলে তোমার এই যে কার্বনটা, হ্যাঁ কার্বনটা কি করতে পারে, পানির লোন পেয়ারের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না। ফলে কার্বন কি করতে পারে না, কার্বন পানি এর লোন পেয়ারের সাথে লিখে নিতে পারো এটা চাইলে, লোন পেয়ার এর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ মানে ইলেকট্রন শেয়ার আর কি, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে না। কথা কি বুঝছো, গঠন করে না। ফলে কি হয় না, বিক্রিয়াটাও হয় না। এভাবেই তুমি হচ্ছে যখন প্রশ্ন আসবে তখন এই উত্তরটাই লিখবা, ঠিক আছে। তো তুমি বিক্রিয়াটাও চাইলে দেখাই দিতে পারো এখানে। এই বিক্রিয়াটা হবে এরকম, তুমি যদি এই বিক্রিয়াটা লেখো যে কার্বন টেট্রাক্লোরাইড, এটাকে কি করবা, আদ্র বিশিষ্ট করবা পানিতে। পানিতে আদ্র বিশিষ্ট করা মানে কি, পানির সাথে বিক্রিয়া ঘটাবা, ঘটালে কি হবে, এখানে নো রিঅ্যাকশন হবে, নো রিঅ্যাকশন। কেন, কারণ ওই যে কার্বনের কি নেই, কার্বনের ফাঁকা ডি অরবিটাল নেই। কথা কি বুঝছো, আশা করি তুমি বুঝছো। একটু আমি ছোট্ট করে সামারি করে দিই। প্রথমে তুমি কি লিখবা, সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, তাই কি করবে, সিলিকন ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে। কার সাথে, পানির লোন পেয়ারের সাথে। ওই যে এই যে আমি একটু আগে যেই মেকানিজমটা দেখাইছি একটু আগে, যেটা মুছে দিয়েছিলাম, তো ওই মেকানিজমটা তুমি কি করবা, দেখাই দিবা পরীক্ষার খাতে, কি করবা, দেখাই দিবা। দেন কি করবা, দেন হচ্ছে এই আণবিক বিক্রিয়াটা লিখে দিবা, ঠিক আছে। এই যে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড প্লাস কি HCl উৎপন্ন হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা দেখা দিবা, ফলে কি হয়, এটা আদ্র বিশিষ্ট হয়। এখন কার্বন টেট্রাক্লোরাইড হয় না কেন, কারণ কি, কার্বনের ফাঁকা ডি অরবিটাল নেই, কারণ কি 2d পসিবল না। তুমি এভাবে লিখবে যে 2d পসিবল না, এই জন্য ফাঁকা ডি অরবিটাল নেই, ঠিক আছে। তো ফলে ফাঁকা ডি অরবিটাল না থাকে কি হবে, যে কার্বনের ফাঁকা ডি অরবিটাল না থাকায় কি হবে, পানি এর লোন পেয়ারের সাথে কি করতে পারবে না, সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। ফলে এই বিক্রিয়াটা আর ঘটবে না, নো রিঅ্যাকশন চলে আসবে। কথা কি বুঝছো, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এরই মাধ্যমে আমরা বুঝে গেলাম যে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশিষ্ট হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কেন হয় না। কথা কি বুঝছো, যারা এই যে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তারা অবশ্যই কি করবে, আমাদের এই যে লার্নবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের বন্ধু যারা হচ্ছে এই জিনিসটা এখনো জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, আবারও কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।